রজনী আজ অস্বাভাবিক নীরব। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা মেঘরাজি চাঁদের আলোকে সম্পূর্ণ নিঃশেষ করতে পারেনি ঠিকই, তবে তাকে করেছে বিষণ্ণ ফ্যাকাশে। চারিদিকে জুড়ে এক ধরনের স্যাঁতস্যাঁতে নৈঃশব্দ ঝুলে আছে। শিকদার বাড়ির অধিকাংশ কক্ষের আলোক রশ্মি ইতোমধ্যে নিভে গেছে। দীর্ঘ ব্যস্ততার পর সবাই এখন নিদ্রার আশ্রয়ে গিয়েছে। কেবলমাত্র একটি কক্ষে ক্ষীণ হলুদাভ আলো এখনো জেগে আছে। রোদেলা ঘুমিয়ে রয়েছে। ছোট্ট শরীরটা তুলনা আঁচল জড়িয়ে নিশ্চিন্তে শুয়ে আছে বিছানার মাঝখানে। এতক্ষণে বাকিদের সঙ্গে নিচেই ছিল। শ্রাবণের বাসর ঘরে ঢোকার আগেই সবাই মিলে 50,000 টাকা নিয়েছে। সেটাই সবাই মিলে ভাগাভাগি করে নিয়েছে। এর আগে কোনোদিন এমন আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণ করেনি তুলনা, তাই সবকিছু তার নিকট নতুন। বেশ উপভোগ করেছে সে হলুদের দিন। মন খারাপ থাকায় সেদিন রুম থেকে বের হয়নি ঠিকই, তবে রাতের দিকে রিনি এসে জোর করে নিয়ে গিয়েছিল। সবার সঙ্গে থাকতে থাকতে মন খারাপের রেশটা অনেকখানি কেটে গিয়েছিল। তুলনা আস্তে করে রোদেলার পাশ থেকে উঠে বারান্দায় চলে যায়। বারান্দায় এসে সে দোলনা চেয়ারটিতে গুটিসুটি মেরে বসে রইল। বাহিরের নির্মল হাওয়া এসে সবকিছু কেমন প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। হাঁটুর উপর থুতনি রেখে বসে পড়ল। এলোমেলো চুলগুলো মুখের অর্ধেক ঢেকে রেখেছে। তার চোখ দুটো অন্যমনস্কভাবে তাকিয়ে আছে দূরের অন্ধকারে। কিছু সময় অতিবাহিত হতেই রদ্রিক ধীর পায়ে এসে দাঁড়ালো তার পাশে। রদ্রিক কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে অবশেষে ধীরে বসে পড়ল তার পাশে। মৃদু বাতাসে তুলনার চুল উড়ে এসে ছুঁয়ে যাচ্ছে তার বাহু, অথচ মেয়েটা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এমনি সময় হলে মেয়েটা হাজার খানিকটাও কথা বলতে শুরু করে দিত। ঠান্ডা লাগবে। কোনো উত্তর এলো না। তুলনা আগের মতোই নিশ্চুপ রইল। রদ্রিক দীর্ঘশ্বাস ফেলল। তার দৃষ্টি এবার স্থির হলো তুলনার অবসন্ন মুখাবয়বের উপর। হঠাৎ এই মেয়েটা অভিমান করে রদ্রিকের একদমই ভালো লাগছে না। মেয়েটা তার উপর অভিমান করতেও জানে, এই ভেবে এক দফা হালকা হাসলো। কথা বলবে না? রদ্রিক আবার বলল। তোর না, আমার দিকে তাকাও। তুলনা তাকালো না, বরং মুখটা আরো ঘুরিয়ে নিল অন্যদিকে। রদ্রিকের ঠোঁটের কোণে ক্ষীণ এক অসহায় হাসি ফুটল। আশ্চর্য, এই মেয়েটা না বুঝেই কিভাবে তাকে দুর্বল করে দেয়। রাগ করেছ? নিশ্চুপ রইল তুলনা। সহসাই মাথা নামিয়ে রাখলেও একই ভঙ্গিতে। কৃষ্ণবর্ণ গগনে ওঠা মস্ত বড় হালকা রক্তিম জ্যোৎস্নার আলো আঁচড়ে পড়ছে ধরণীর বুকে। সেই আলো এসে আঁচড়ে পড়ছে তুলনার মুখশ্রীর উপর। বাহিরে চলা মৃদু দমকা হাওয়ায় হালকা বের হওয়া কেশরাশিগুলো এমন কেমন দোল খেয়ে যাচ্ছে। প্রদীপ নৈশব্দে হাসলো, তারপর আকাশপানে চেয়ে শান্ত স্বরে বলে, অভিমান করেছ? করো। তোমার অভিমানও তো আমারই প্রাপ্য, কারণ তোমার হৃদয়ে এতটা জায়গা না পেলে তুমি এভাবে অভিমান জমাতে না। তুলনা এবারও এত এত কথার মানে বুঝলো না ঠিকই, তবে যতটুকু বুঝেছে তাতেও কিছু বলল না। চলো, তোমার অভিমান ভাঙে এবার অভিমানী। বলেই কোনো সময় ব্যয় না করে আচমকাই পাঁজাগুলো তুলে নিল রৌদ্রিক। হঠাৎ এমনটা হয় তুলনার বেশ হকচকিয়ে গেল। আতঙ্কে তার নেত্রপল্লব খিঁচিয়ে বন্ধ করে নিয়ে রৌদ্রিকের বিবাদেশে শক্ত করে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে। রৌদ্রিক হালকা হেসে এক হাতে তুলনাকে নিয়ে কক্ষের বাহিরে পা বাড়িয়েছে। এমনভাবে তুলনাকে এক হাত দ্বারা কোলে নিয়ে হাঁটছে যেন সামান্য তুলোর তৈরি পুতুল নিয়ে আসছে। তুলনা হঠাৎ লজ্জায় রাঙা হয়ে উঠল। অভিমানী মেঘের স্তূপ সরে গিয়ে লজ্জায় রাঙা মেঘেরা দলবদ্ধ হলো। বাক্য উচ্চারণ ছাড়াই নিজেকে ছোটাতে চাইল, তবে সে ব্যর্থ হলো রদ্রিকের শক্তির কাছে। দোতলা পেরিয়ে সুবিশাল ছাদে এনে একপাশে দোলনা এনে বসিয়ে দিল তুলনাকে। রাত গভীর হওয়ায় সকলেই ক্লান্ত থাকায় সারি বাড়ি ঘুমিয়ে পড়েছে। জাগ্রত এই দুই মানব মানবী, একজন অভিমানী কন্যা, অপরজন অভিমান ভাঙানোর কাজে নিয়োজিত। হঠাৎই তুলনাকে অবাক করে দিয়ে রদ্রিক যেটা করলো সেটা দেখে তুলনার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। স্তব্ধ নেত্রজোড়া এখনো বড় বড় হয়ে আছে। সত্যি কি এমনটা ঘটেছে তার সামনে? তার বিস্ফোরিত দৃষ্টি স্থির হয়ে আছে রদ্রিকের উপর, কারণ রদ্রিক হঠাৎ করে দোলনার সম্মুখভাবে হাঁটু গেড়ে বসে পড়েছে। রদ্রিক শিকদার তার ব্যক্তিত্বে অহংকার নয়, বরং জন্মগত কর্তৃত্বের এক অদৃশ্য গাম্ভীর্য মিশে আছে। যে মানুষটা কারো সামনে নত করে না মাথা, সেই মানুষটা আজ নত হয়েছে শুধুমাত্র একটি অভিমানী মেয়ের সামনে। তুলনার নিঃশ্বাস থমকে গিয়েছে মনে হলো। তার মানসিক জগৎ এত জটিল অনুভূতির ব্যাখ্যা দিতে অভ্যস্ত নয়, তাই সে শুধু অপলক তাকিয়ে রইল। ধীরে হাত দুটো দ্বারা কানের লতি চেপে ধরে তুলনার দিকে তাকিয়ে শান্ত আবদার স্বরে বলল, ওহে অভিমানী কন্যা, রাগ কি আপনার কমবে না? দেখুন, কানে ধরেছে। ছেলে মানুষে ভাবতে পারেন, বউয়ের অভিমান ভাঙানোর জন্য এটুকু ছেলে মানুষে করা তো চায়। বাচ্চা বউ বলে কথা।
যদি অনুমতি দেন, আপনি পাটা স্পর্শ করতে পারি? বইতে থাকা মৃদু দমকা হাওয়ায় তূর্ণার কেশরাশিগুলো আরো এলোমেলো করে দিল। তূর্ণা নিষ্পলক চেয়ে আছে রদ্রিকের দিকে, অভিমান ভুলে সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। তূর্ণাকে কিছু বলতে না থেকে রদ্রিক আর কিছু বলল না। রদ্রিক ধীরে নিজের পকেট থেকে ক্ষুদ্র একটা বস্তু বের করলো। একজোড়া নূপুর, অত্যন্ত সূক্ষ্ম সোনালী কারুকার্যে গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র ঘণ্টিগুলো রাতের বাতাসে মৃদু কেঁপে উঠে ক্ষীণ রিনরিনে শব্দ তুলছে, যেন চন্দ্রালোকে কেউ গোপনে সুর ছড়িয়ে দিয়েছে। তূর্ণা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। এটা তার কণ্ঠে বিস্ময়ের কম্পন স্পষ্ট। রদ্রিক মাথা সামান্য কাত করল। রদ্রিক মুখ তুলে তাকালো তার দিকে। চাঁদের রক্তিমাভ আলো এসে পড়েছে তার সুগভীর চোখ জোড়ায়। সেখানে আজ কোনো কঠোরতা নেই, আছে শুধুই প্রশান্ত কমলতা, ঠোঁটের কোণে আবছা হাসির রেখা। সেদিন মার্কেটে এটা দেখার পর থেকে তোমার চোখ দুটো অদ্ভুতভাবে চলচল করছিল। তরুণা মনে পড়ল, হ্যাঁ, কয়েকদিন আগে সবার সাথে শপিংয়ে যাওয়ার পর যখন জুয়েলারি জিনিসপত্র কিনেছিল সবাই, তখন সে দোকানের কাঁচের ওপাশে রাখা নূপুরজোড়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই ভুলে গেছিল বিষয়টা। কিন্তু রদ্রিক, সে কিভাবে জানলো? জানলেও সে মনে রেখেছে এতটুকু ক্ষুদ্র বিষয়ও? তরুণার বুকের ভেতরটা হঠাৎ কেমন কেঁপে উঠল। রদ্রিক অত্যন্ত ধীর ভঙ্গিতে বলল, আমার অভিমানী মেয়েটার মন খারাপ ছিল, তাই ভাবলাম শব্দ দিয়ে অভিমান ভাগানো যাক। এটা আমার। হুম, অভিমানী মানুষদের তো মানাতে হয়। তারপর কোনো পূর্বাভাস চাই রদ্রিক ধীরে ধীরে তূর্ণার এক পা নিজের হাতে তুলে নিল। মুহূর্তেই তূর্ণার সমস্ত শরীর কেঁপে উঠল। আপনি কি করছেন? লজ্জা, বিস্ময়, সংকট সব মিলেমিশে তার কণ্ঠ প্রায় জড়িয়ে এসেছে। রদ্রিক শান্ত, অদ্ভুত রকম শান্ত, যেন এই মুহূর্তটুকুর জন্যই সে এতক্ষণ অপেক্ষা করছিল। নড়বে না। অত্যন্ত নিম্নস্বরে উচ্চারিত সেই বাক্য অদ্ভুত এক মাদকতা ছিল। আদেশও নয়, অনুরোধও নয়, বরং এক গভীর যত্নের স্পর্শ মিশেছিল। তূর্ণার হৃৎস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। সে জীবনে বহুবার অবহেলা, ভয়, বিশৃঙ্খলা অনুভব করেছে, কিন্তু কেউ তাকে এতটা ধৈর্য নিয়ে, এতটা মনোযোগ দিয়ে আগলে রেখেছে, এই অভিজ্ঞতা তার নিকট সম্পূর্ণ অচেনা। রদ্রিক অত্যন্ত সতর্কতায় নুপুরটি পরিয়ে দিল তার পায়ে। ক্ষুদ্র ঘণ্টিগুলোর সাথে সাথেই মৃদু শব্দ তুলে কেঁপে উঠল। ঝনক! শব্দটা যেন সরাসরি গিয়ে আঘাত করল তূর্ণার হৃদয়ের গভীরতম স্থানে। সে নির্বাকভাবে তাকিয়ে থাকল। এর আগের বারও একইভাবে সকালে উঠে নিজের পায়ে নুপুর পেয়েছিল। তখন শুধু সেই নুপুর জোড়া পেয়ে আনন্দিত হয়েছিল, জানতো না কে পরিয়েছে। তবে আজকে স্বচক্ষে রদ্রিকে এত যত্ন নিয়ে পায়ে পরিয়ে দিতে দেখে অবাক হচ্ছে সে। রদ্রিক দ্বিতীয় নুপুরটিও পরিয়ে দিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার পায়ের দিকে। তারপর অত্যন্ত ধীর স্তরে বলল, জানো, ছোটবেলায় মা বলতো যে যে মেয়ের পায়ে নূপুর মানিয়ে যায় সে নাকি ঘরের ভেতরেও বসন্ত নিয়ে আসে। তরুণার চোখ দুটো ধীরে ভিজে উঠল হঠাৎ, কারণ এই প্রথম কেউ তাকে কোনো বোঝা, কোনো অসুস্থ মানুষ কিংবা সমস্যার উৎস হিসেবে নয়, বরং একজন সুন্দর মূল্যবান নারী হিসেবে দেখেছে। তরুণা নির্বাক। তার মনে হচ্ছে অন্তঃস্থলে ভিতরের অদ্ভুত কিছু হচ্ছে, এমন অনুভূতি সে আগে কখনো উপলব্ধি করেনি। রদ্রিক তাকে রদ্রিক তাকে জড়িয়ে ধরেনি, চুম্বনও করেনি, তবুও এই মুহূর্তটা কেন যেন তার সমগ্র অস্তিত্বকে কাঁপিয়ে তুলছে। কারণ একজন মানুষ যখন নিজের অহংকার নামিয়ে কারোর সামনে নতজানু হয়, তখন সেই দৃশ্য হাজারো স্পর্শের চেয়েও গভীর হয়ে ওঠে। তূর্ণা নিচের দিকে তাকিয়ে রইল। নুপুরের ক্ষুদ্র ঘণ্টাগুলো বাতাসে হালকা দুলছে। রদ্রিক হঠাৎ বলল, এখন একটু হাঁটো তো, কেন? শুনবো কি? তোমার অভিমান ভাঙার শব্দ। কথাটা শুনে তূর্ণার গাল দুটো মুহূর্তেই লালাভ হয়ে উঠল। রদ্রিকের সাথে তখন সেই বিরল কমলতা যা সে পৃথিবীর আর কাউকে দেখায় না। তূর্ণা ধীরে দোলনা থেকে নেমে দাঁড়ালো। পা নাড়তে নুপুরে ক্ষুদ্র ঝংকার ছড়িয়ে পড়ল চারিদিকে। ছনৎ! মুহূর্তেই রদ্রিক মৃদু হেসে উঠল। এই তো, এখন আর তোমাকে অভিমানে লাগছে না। তূর্ণা এবার সত্যি আর নিজের লজ্জা সামলাতে পারল না। দ্রুত মুখ ঘুরিয়ে ফেলল অন্যদিকে, অথচ ঠোঁটের কোণে অজান্তেই ফুটে উঠেছে ক্ষীণ এক হাসি। আর সেই হাসিটুকু দেখেই রদ্রিক বুঝল তার অভিমানী কন্যার মেঘ অবশেষে একটু একটু করে সরতে শুরু করেছে। চলুন মহারানী, আর সকালে না হয় বাকি অভিমান ভাঙিয়েন, অনেক রাত হয়েছে। বলা শেষ হতেই সেই আগের ঝড়ো হাওয়ার গতিতে তূর্ণাকে তুলে নিয়ে এলো নিজের বাহুদয়। লম্বা পা বাড়িয়ে হেঁটে চলল কক্ষের দিকে। লজ্জায় তূর্ণা আড়ষ্ট হয়ে নিজেকে লুকিয়ে নিল রদ্রিকের বাহুদয়। সেটা দেখে রদ্রিক হেসে ফেলল।
টোল পড়া হাসিটার দেখা মিলল তার অধর ভাঁজে। প্রতিটা কদমের সঙ্গে তূর্ণার পায়ে থাকা নূপুরগুলো বেজে উঠছে হালকা স্বরে। প্রভাত আজ নিঃশব্দে প্রশান্তির এক ধূসর সোনালি চাদরে আচ্ছাদিত। আকাশের বিস্তীর্ণ নীলিমার উপর ভাসমান মেঘমালাগুলো যেন রাত্রির শেষ প্রহরের অলস স্মৃতিগুলোকে বুকে নিয়ে ধীরে ধীরে গমন করছে অজানা দিকে। পূর্বাকাশে উদীয়মান দিবাকরের কোমল আভা জানালার স্বচ্ছ কাঁচ ভেদ করে নিঃশব্দে ছড়িয়ে পড়েছে কক্ষের অভ্যন্তরে। বাতাসে ভেসে বেড়াচ্ছে সিক্ত মাটির গন্ধ, তার সঙ্গে মিশ্রিত রাতের অবশিষ্ট রজনীগন্ধার মৃদু সৌরভ। শিকদার বাড়ির বিশাল প্রাসাদোপম অন্দরমহলেও আজ তুলনামূলক নীরব। গত রাতে বিয়ের উচ্ছ্বাস, হাস্যরোল, গানের সুর সবকিছু যেন ক্লান্ত হয়ে নিস্তব্ধতার কোলে আশ্রয় নিয়েছে। অথচ সেই নিস্তব্ধতার মাঝেও একটি কক্ষে নিঃশব্দে জেগে আছে এক কোমল অনুভূতির রেশ। বিছানার এক প্রান্তে বসে আছে তূর্ণা। খোলা জানালা দিয়ে আসা বাতাস তার এলোমেলো চুলগুলোকে আবার উড়িয়ে দিচ্ছে। পরনে হালকা সাদা রঙের নরম পোশাক, পায়ের পাতায় সোনালি নূপুর জোড়া। আঙুলের ডগা দিয়ে আপন মনে নূপুরের ক্ষুদ্র ঘণ্টিগুলোকে স্পর্শ করছে সে। আর সেই স্পর্শে টুংটাং শব্দ উঠলেই তার ঠোঁটের কোণে ফুটে উঠছে অদ্ভুত এক মুগ্ধকর হাসি। রাত্রির স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে তার মস্তিষ্কে। মা, অস্ফুট আধো ঘুমে জড়ানো কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো তূর্ণা। পাশে শুয়ে থাকা ছোট্ট রোদেলা চোখ কচলাতে কচলাতে উঠে বসেছে। এলোমেলো চুল, গোলগাল মুখ আর আধো ঘুমে ঝাপসা চোখ নিয়ে তাকে ঠিক ক্ষুদ্র এক তুলতুলে পাখির ছানার মতো লাগছে। রোদেলা কিছুক্ষণ মিটমিট করে তাকিয়ে রইল তূর্ণার মুখের দিকে। তারপর হঠাৎ করে দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল তার অধর জুড়ে। তুমি হাসতেছ কেন? তূর্ণা চমকে উঠে ঠোঁট চেপে ফেলল। কই, আমি হাসছি না। রোদেলা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল প্রবল আপত্তিতে। হাসতেছ তো পাপার ওপর রাগ ভেঙে গেছে। শেষ কথাটা অস্পষ্ট উচ্চারণে বলেই সে খিলখিল করে হেসে উঠল। তূর্ণার কান লাল হয়ে উঠল সঙ্গে সঙ্গে। কে বলেছে? আমি জানি। তুমি কিছুই জানো না। রোদেলা এবার হামাগুড়ি দিয়ে কাছে এসে তূর্ণার পায়ের নুপুরে হাত দিল। টুং করে শব্দ উঠতে তার চোখ গোল হয়ে গেল। এই তো পাপা দিতে না। তূর্ণা দ্রুত পাশ সরে নিল। না, মিথ্যা। শিশুসুলভ দৃঢ়তায় বলা কথাটাতেই তূর্ণা নিজেও হেসে ফেলল। রোদেলার সঙ্গে সঙ্গে বিজয়ীর মতো দুই হাত কোমরে দিয়ে বসল। আমি সব জানি। পাপা কি হামি দিয়েছে তোমায়? রাগ করলে পাপা আমাকেও হামি দেয়। তুমিও হামি দিয়েছে তো মা? তূর্ণার চোখ লজ্জায় বিস্ময়ে বড় হয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে বলে, এমন কিছু না, তুমি পচা হয়ে যাচ্ছে কিন্তু পুতুল, এত কিছু জানতে হয় না। রোদেলা গর্ব ভরে মাথা তোলাল। আমি সব জানি। এরপর হঠাৎ করে তূর্ণার গলা জড়িয়ে ধরল। টনি আর পাপার সাথে রাগ করল না, তাহলে পাপাও মন খারাপ হয়ে যাবে। কথাগুলো এতটাই সরল, এতটাই নিষ্পাপ ছিল যে তূর্ণার বুকের ভেতর অদ্ভুত এক কোমল ব্যথা অনুভূত হলো। শিশুরা বোধ হয় সবচেয়ে নিখুঁতভাবে অনুভূতির পরিবর্তন বুঝতে পারে। তূর্ণা আলতো করে রোদেলাকে নাকে চাপ দিল। আচ্ছা, রাগ করো না। প্রমিস। প্রমিস। রোদেলা সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে বিছানার উপর দাঁড়িয়ে পড়ল। তারপর হঠাৎ নুপুরের শব্দ নকল করতে গিয়ে নিজেই পা দাপাতে শুরু করলো। টুংটাং টুংটাং। তূর্ণা এবার হেসে ফেলল জোরে। বহুদিন পর তার হাসিটা এত স্বতঃস্ফূর্ত লাগছে। সেই হাসির শব্দে পুরো কক্ষ যেন প্রাণ ফিরে পেল। ঠিক তখনই দরজার পাশে নিঃশব্দে এসে দাঁড়ালো রদ্রিক। কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে রইল সে সামনের দিকে। এইদিকে শিশুসুলভ উচ্ছ্বাসে নাচছে রোদেলা, অন্যদিকে সেই দৃশ্য দেখে প্রাণ খুলে হাসছে তূর্ণা। সেই দৃশ্যটা যেন তার দীর্ঘ ক্লান্ত জীবনের সবচেয়ে প্রশান্তিময় দৃশ্যগুলোর একটা। আর তূর্ণার পায়ে নুপুর জোড়া তখনও মৃদুস্বরে বেজে চলেছে, যেন রাত্রির সমস্ত অভিমান ভেঙে জন্ম নেওয়া নতুন এক অনুভূতির নীরব সঙ্গীত। মা মেয়ে কে নিয়ে এত খুশি? রদ্রিকের কথা শোনা মাত্রই রোদেলা আস্তে করে বিছানা থেকে নেমে রদ্রিকের কাছে যেতেই রদ্রিক মেয়েকে কোলে তুলে নিয়ে আদরে ভরিয়ে দিল। রোদেলা হাসতে হাসতে রদ্রিকে গ্রীবাদেশ জড়িয়ে বলে, মার রাগ ভেঙে গেতে তুমি হামে দিয়েছো তো পাপা। তুমি তোমার মতো তোমার মাও এখন অভিমান করে শিখে গেছে, তাই ভাঙাতে তো হবে। আজকে কিন্তু টয়লেট খাবো,
কিটকেট, ডেলি মিল্ক, ঠিকদার, শিকার সব খাবো। রদ্রিক ঘোর বিরোধিতা করে বলে, এতগুলো না, সবগুলোর একটা একটা করে পাবে। এতগুলো একসঙ্গে খেলে তাতে পোকা ধরবে, তারপর রোদেলার কাছে কেউ আসবে না। রদ্রিকের কথা শুনে রোদেলা নাক ছিটকালো, তারপর অভিমানী কণ্ঠে বলে, তাকে না করলে দাও বসাতে, দাও আসতে, তোদেলা এতই খায় বেটি। পোকা তো আমার কথা শোনো না, সে তো চায় রোদেলার দাঁতে হামলা করতে, যাতে কেউ রোদেলার কাছে না আসতে পারে। তুমি কি চাও তোমার দাঁতে দুষ্ট পোকা বাসা বানাক? ই না না, একদম না, তোদেলা একদমই তাই বাপুদা। এই তো কিউট গার্ল, আসো, পাপা ব্রাশ করিয়ে দিই তাড়াতাড়ি। 3 মাস পর সময় এই ক্ষণস্থায়ী অথচ চিরন্তন সত্তাটি বড় বিচিত্র। কখনো সে বসন্তের মৃদুমগ্ন সমীকরণের ন্যায় জীবনের প্রশান্তি বয়ে আনে, আবার কখনো শ্রাবণের কৃষ্ণ মেঘ হয়ে মানুষের অস্তিত্ব জুড়ে বিষণ্ণতার অতল ছায়া বিস্তার করে দেয়। সময়ের নিজস্ব কোনো হৃদয় নেই, তবুও সে মানুষের হৃদয় নিয়ে সবচেয়ে নিষ্ঠুর খেলা খেলতে পছন্দ করে। এক মুহূর্তে যে মানুষটির হাসি সমগ্র পৃথিবীকে আলোকিত করত, পর মুহূর্তেই সময় তাকে কেড়ে নিয়ে চারপাশ নিস্তব্ধ করে দিতে পারে। আবার কখনো দীর্ঘ অন্ধকার শেষে সেই সময় কোনো বিধ্বস্ত আত্মার জীবনে পুনরায় আলো ফিরিয়ে আনে। মানব জীবনে মূলত সময়েরই নির্মম রসিকতা। কিছু ক্ষত গভীর করে, কিছু ক্ষত আবার সময়ের পরশেই শুকিয়ে যায়। কিছু মানুষ সময়ের সঙ্গে বদলে যায়, আর কিছু মানুষ অদ্ভুতভাবে সময়ের কাছে নিজেদের হারিয়ে ফেলে। তরুণা ঠিক তেমনই এক হারিয়ে যাওয়া আত্মা ছিল। একটা সময় ছিল যখন তার দৃষ্টিতে বাস্তবতা আর বিভ্রমের মাঝখানে পার্থক্যটুকুও অস্পষ্ট হয়ে যেত। রাতের অন্ধকারে হঠাৎ আতঙ্কিত হয়ে উঠত সে, কারণে অকারণে কেঁদে ফেলত, কিংবা নিজের ভেতরেই গুটিয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা নিশ্চুপ বসে থাকত। তার চারপাশের পৃথিবীটা ছিল ছিন্ন ভিন্ন কাঁচের মতো, যেখানে প্রতিটা স্মৃতি তাকে রক্তাক্ত করত। আপন বলতে কেউই আশ্রয় দেয়নি তাকে, আপন মানুষ থেকে আপন ছিল না তার। কিন্তু সময় ধীরে অতি সূক্ষ্মভাবে তাকে বদলে দিয়েছে। সম্পূর্ণ সুস্থতা হয়তো এখনো তার নাগালের বহু দূরে, যা আল্লাহর তরফ থেকে নিয়ে আসা, সেটা চাইলেই মানুষ বদলাতে পারে না, শুধু পারে তাকে স্বাভাবিক করতে, নতুন করে বাঁচতে শেখাতে। সে আর এখন আগের মতো ভেঙেচুরে অবহেলায় পড়ে থাকা মেয়ে নয়। এখন তার চোখের মাঝে মধ্যে শিশুসুলভ উজ্জ্বলতা ফুটে ওঠে, কখনো হালকা অভিমানী হয়ে ওঠে, কখনো কিংবা কারণবিহীন হাসিতে মেতে ওঠে। সে এখনো মাঝরাতে দুঃস্বপ্ন দেখে, ঘুম ভেঙে কেঁপে ওঠে, কিন্তু আগের মতো আর একা নয় সে। তার জীবনে তাকে আগলে রাখার মানুষ হয়েছে। সে যতবার নিজেকে অন্ধকারে নিজে হারিয়ে ফেলেছে, ততবার অন্ধকারের মাঝে ঠিক তার পাশেই কেউ একজন নীরবে দাঁড়িয়ে থাকে। রদ্রিক মানুষটা অদ্ভুত, ভালোবাসার প্রকাশ সে জানে না, অথচ যত্ন নিতে জানে নিখুঁতভাবে। অনুভূতি ব্যক্ত করতে পারে না, অথচ প্রতিটি ক্ষুদ্র বিষয়ে তার অদৃশ্য উপস্থিতি অনুভব করা যায়। আজকের সকালটাও তেমনই এক নরম প্রশান্তিতে মোড়ানো। ঠান্ডার এই আবহাওয়ায় বাগানে এক সাইডে দাঁড়িয়ে আছে তূর্ণা। সকালে সোনালি আলো এসে পড়েছে তার মুখাবয়বে, খোলা চুলগুলো হালকা বাতাসে এলোমেলো হয়ে উঠছে। দূরে বাগানের মাঝখানে ছোট্ট রোদেলা প্রজাপতির পিছনে ছুটে বেড়াচ্ছে। রোদেলার হাসির শব্দ পুরো বাগান জুড়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। তরুণা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রোদেলার দিকে। ঠিক তখনই তার কাঁধে আলতো এক শাল জড়িয়ে দিল কেউ। চমকে পিছনে তাকাতেই রদ্রিককে দেখতে পেল। ঠান্ডা লাগবে। স্বাভাবিক সংক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, যেন ব্যাপারটা খুব সাধারণ, অথচ তরুণা জানে এই মানুষটা কখনো সরাসরি উদ্বেগ প্রকাশ করে না। যত্নগুলো সবসময় এমন নীরব হয়। তরুণা কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়েই রইল, তারপর নিচু স্বরে বলল, আপনি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন? রদ্রিক ভ্রু তুলল। আমি গম্ভীর? মনে হয় পৃথিবীর সব গম্ভীরতা আপনার কাছে এসে বসে আছে। রদ্রিক উত্তর দিল না, কেবল দৃষ্টি নামিয়ে রোদেলার দিকে তাকালো। তার হাতে মাফলার আর হাত মোজা। রোদেলা ফুল ছিঁড়তে গিয়ে নিজেই ঘাসের উপর বসে পড়েছে। মুহূর্তেই রদ্রিকের দ্রুত পায়ে এগিয়ে গেল তার দিকে। রোদ? তার কণ্ঠে কঠোরতার চেয়ে উদ্বেগই বেশি ছিল। রোদেলা ঠোঁট ফুলিয়ে বলল, আমি ফুল ধরতে গিয়েছিলাম। রদ্রিক হাঁটু গেড়ে বসে রোদেলার জামা থেকে মাটি ঝেড়ে দিতে দিতে দেখলো কোথাও আঘাত লেগেছে কিনা। পড়ে গিয়ে ব্যথা পেলে কি হতো? পাইনি তো। পাওনি মানে পেতে না এমন না, এমন কাজ আর করবে না। তুমি ব্যথা পেলে পাপার কষ্ট হয়,
জানো না? বলতে বলতে অতি যত্নে মেয়ের হাত পরিষ্কার করে দিয়ে যত্ন নিয়ে হাত মোজা পরিয়ে দিতে থাকে। এমনি শীতের সময় তারপরে অল্পতেই ঠান্ডা লাগার ধাত আছে রোদেলার। রৌদ্রিক সুন্দর মতো সব কিছু পরিয়ে দিতেই রোদেলা বিড়াল ছানার মতো গা ঘেঁষে মিশে গেল বলে। লাল পাপ্পা তো লোড অনেক চড়ে আর করবো না এমন। মনে থাকবে তো? না, একদমই থাকবে না। বলে কথাটা বলেই তূর্ণার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। মানুষটা ঠিক এমনই, নিজের উদ্বেগকে সবসময় কঠোরতার আড়ালে লুকিয়ে রাখে। রোদেলা আচমকাই রদ্রিকের গলা জড়িয়ে ধরে বলে ওঠে। তোলে নাও পাপ্পা। রদ্রিক কোনো বাক্য ব্যয় না করে মেয়েকে কোলে তুলে নিল। রোদেলা কোলে উঠেই রদ্রিককে সারা মুখে অসংখ্য চুমুটে ভরিয়ে দিতে লাগলো। রদ্রিক নীরবে সবটা উপভোগ করলো। তার রাগ ভাঙানোর জন্য রোদেলা এই কাজটা বরাবরই করে থাকে। যখনই দেখবে তার পাপা তার কারণে একটু মন খারাপ করেছে, তখনই কোলে উঠে চুমু দিতে থাকবে। তূর্ণা শান্ত চোখে সবটা দেখেছে। না চাইতেও হৃদয় বয়ে এক প্রশান্তি বয়ে গেল। কেন গেল জানা নেই, হয়তো বাবা মেয়ে এমন ভালোবাসা দেখে। এই রদ্রিক নামক গম্ভীর ব্যক্তিত্বের মানুষটা নিজের কন্যার সামনে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। রোদেলা হঠাৎ তূর্ণার দিকে হাত বাড়িয়ে বলল। মা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? অত তাড়াতাড়ি? তূর্ণা ধীর পায়ে এগিয়ে আসলে রোদেলা তূর্ণার গালেও এক হাত আঁকড়ে ধরে তাকেও একইভাবে আদর করে দিল। দূর থেকে জবা শিকদার আর রোমানা শিকদার দেখছিল সবটা। তারা আর সামনে এগুলেন না। তিনজনের এই সুন্দর মুহূর্তের মাঝে গিয়ে বাগড়া দেওয়ার মানে হয় না। যাক, আমাদের রৌদ্র এবার হয়তো শান্তি দেখা পাবে। তূর্ণার মতো মেয়ে দরকার ছিল রৌদ্রকের জন্য, তাই হয়তো এত কিছু করিয়েছে আল্লাহ, তাই না আপা? হয়তো তাই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি যা চেয়েছেন সেটা সর্বোত্তম। চল, ওদের নাস্তাটা দিয়ে নি, খেয়ে বের হবে আবার। বলেই দুই যা ভেতরে চলে গেল। বাগানে রয়ে গেল তিনটি হাস্যোজ্জ্বল প্রাণ, যারা কিনা নিজেদের জগতে হারিয়ে আছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতে নাচছে, গলা নাচছে, সোনামণির বিয়ে। বড় স্ক্রিনের রাইম ভিডিও চলছে আর সেটার তালে রোদেলাও গাইছে আর স্ক্রিনে থাকা ভিডিওর মতো নাচার ট্রাই করছে। পাশেই তূর্ণা বসে উৎসাহ দিচ্ছে তাকে। দুজনেই জগৎ সংসার ভুলে ভিডিও দেখায় ব্যস্ত। বাহিরে পড়ন্ত বিকেল, পক্ষীরাজরা নিজেদের নীড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শীতের সময় দিবাকাল বড্ড ছোট হয়ে যায়, চোখের পলকেই কেটে যায় সময়। হুট করেই পিছন থেকে গম্ভীর একজোড়া কণ্ঠস্বর ভেসে আসতে তূর্ণা জমে যায়। বড় হয়েছে তো সব পরাচর বউ। তূর্ণা ভয়াতুর চোখে পিছনে ফিরতেই রৌদ্রিকে দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে কিনা তাদের দুজনের দিকেই তাকিয়ে আছে ভ্রু নাচিয়ে। তূর্ণা যেন ফেঁসে গেছে। কোনো রকম হাসার চেষ্টা না করে আমতা আমতা করে বলে ওঠে। মানে আপনি এত তাড়াতাড়ি এলেন আজ? কেন, খুশি হওনি বুঝে তাড়াতাড়ি আসা? বিষয়টা তেমন না বর। তাহলে বিষয়টা কেমন মিসেস রদ্রিক শিকদার? মিসেস রদ্রিক শিকদার ডাকটা কানে আসতেই কেমন দম বন্ধ হয়ে আসার উপক্রম। তূর্ণা ফোঁস করে শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত রেখে হাসার চেষ্টা করে বলে। আপনি কখন এসেছেন? নাচানাচি দেখি ভালোই পারো, আগে তো দেখিনি। এখন থেকে পড়া না পড়লে নিয়ম করে 1 ঘন্টা নিউ স্টাইলে নেচে দেখাবে আমায়। আর টাইম 10 মিনিটস। আমি ফ্রেশ হয়ে এসে তোমার সিটি এক্সাম শুরু হবে। 100 মার্কের মধ্যে যদি 80 নিচে পাও, তাহলে পানিশমেন্টের সঙ্গে এক্সট্রা এক্সাম দিতে হবে। বলেই রদ্রিক চলে যায়। এদিকে রোদেলা ঠিক করে হেসে দেয়। রোদেলাকে হাসতে দেখে তূর্ণা অসহায় চোখে তাকিয়ে রোদেলাকে বলে। তুই মজা নিচ্ছ মায়ের পুতুল? ইউ, এই, না, আমি তো এমনি হাঁটলাম। দেখো, আর নাতি কই? আর হাতি নাই। এমনটা করিস না রূপা, ছেলেটা তো বেশ ভালো, তোকে কত ভালোবাসে, অথচ তুই এমন করিস কেন? মায়ের কথায় চটে গেল রূপা। রাগের সহিত মায়ের দিকে তাকিয়ে বলে। আমি তো বলেছিলাম এই লোককে বিয়ে করব না। বিয়ে যখন দিয়েছ, তাই এখন আমি যা চাইবো সেটাই করব। রূপার বিয়ে হয়েছে গত 4 মাস হলো। ছেলে ভার্সিটির লেকচারার, দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো। কিন্তু রূপা কোনো এক কারণে বিয়েটা করতে চায়নি, কিন্তু লোকমান হোসেনের কথায় বিয়েটা করে নিয়েছে। কিন্তু 4 মাস বিয়ে হয়েছে, 1 মাসও ঠিকমতো শ্বশুরবাড়িতে থাকেনি রূপা। কলিং বেলের শব্দ শুনে রূপার মা রূপার দিকে তাকিয়ে শাসিয়ে বলে। ছেলেটা আসছে,
দয়া করে ওর সঙ্গে চলে যাস। মানুষেরা নানান কথা বলছে তোরা এতদিন এই বাড়িতে থাকা নিয়ে। বলেই উঠে গেলেন দরজা খুলতে। এইদিকে রূপার হাব ভাবের কোনো পরিবর্তন হলো না, বরং সে একরোখা হয়ে বসে রইল। দরজা খুলে দিতেই দরজার ওপারে দাঁড়িয়ে থাকা তুর্য গম্ভীর মুখে হালকা হাসি ফোটানোর চেষ্টা করে সালাম দিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো আল্লাহর রহমতে ভালো আছি। ভিতরে আসো, বাহির অনেক গরম না? তুর্য শান্ত পায়ে ভিতরে ঢুকতেই রূপাকে অন্যদিকে মুখ করে বসে থাকতে দেখতে পেল। তুর্য আগ বাড়িয়ে রূপাকে কিছুই জিজ্ঞাসা করলো না। রূপার মা তাদের বসিয়ে রান্নাঘরে চলে গেলেন জামাই আদরের ব্যবস্থা করতে। তুর্য গম্ভীরভাবে তার ফোন নিয়ে কিছু ঘাঁটাঘাঁটি করতে করতে গম্ভীর স্বরে রূপার উদ্দেশ্যে বলে, রেডি হন, বাসায় যেতে হবে, আম্মা আব্বা রাতে আসবেন। তুর্যের কথায় রূপার হালকা রাগ লাগলো। নিতে এসেছে নিজেই, আবার কথা বলছে এমনভাবে যেন কি না কি। রূপা ঝাঁঝালো গলায় জবাব দিল, আমি যাব না। আপনি যাবেন কি না যাবেন না সেটা জানতে আসিনি আমি। আই সেড ইউ হ্যাভ টু গো, অন্তত রাশভারী কণ্ঠে বলল সূর্য। অর্ডার দিচ্ছেন? যাব না আপনার সঙ্গে। কি করবেন আপনি? তুর্যের কথা শুনে রূপা এবার এক প্রকার জেদ ধরে বসলো। রূপার কথায় তুর্যের মাঝে কোনো হেলদোল দেখা দিল না। অত্যন্ত শান্ত সাবলীল স্বরে বলে, তুলে নিয়ে যাব। হোয়াট? আমাকে হুমকি দিচ্ছেন আপনি? রাগে কিরমির করে ওঠে রূপা। রূপার কথায় তুর্য ফোনের মাঝে চোখ নিবন্ধন রেখে গম্ভীর স্বরে বলে, অর্ডার মানলে অর্ডার, আর হুমকি মানলে হুমকি। ব্যাগ প্যাক করার থাকলে করে নিন, পরে সময় দিতে পারবো না। রূপার রাগে হাত মুঠোবন্দি হয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত খিচিয়ে বলে, আপনার মতো মানুষের সঙ্গে সংসার করব না আমি। এত ঘাটতেরা কেন আপনি? ডিভোর্স চাই আমার। সংসার করা বা না করা আমার মাথা ব্যথা নয়, বাট ইউ হ্যাভ টু স্টে উইথ মি নো ম্যাটার হোয়াট, বিকজ দ্য ওয়ার্ড ডিভোর্স হ্যাড নো প্রেস ইন মাই লাইফ। যে এমন কথায় রূপার রাগ যেন আকাশ ছোঁয়া হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, জোর খাটাচ্ছেন? খাটাতে পারি, আফটার অল আই এম ইউর হাজব্যান্ড। হাজব্যান্ড মাই ফুট। করব না আপনার সংসার। কি করবেন আপনি? ওয়ানা সি হোয়াট আই ক্যান ডু। তীক্ষ্ণ ধূসর দুই জোড়া নেত্র রূপার চোখে চোখ রেখে গম্ভীর স্বরে কথাটুকু রূপার কর্ণকুহরে যেতেই শিরদাঁড়া বয়ে শীতল বাতাস বয়ে গেল। ধূসর সেই নেত্রজোড়ার দিকে তাকিয়ে থাকতে পারল না, সরিয়ে ফেলল। বিয়ের এই প্রথম হয়তো তারা দুজন এত দীর্ঘ সময় ধরে কথা বলেছে। লাস্ট কবে কথা হয়েছিল সেটাও রূপার মনে নেই। এই বাড়িতে আসার পর একটি বারের জন্য তুর্য খবর নেয়নি, না দিয়েছে কোনো ফোন কল। রূপা তুর্যের বিবাহিত স্ত্রী হলেও এখনও অবধি তুর্যের ফোন নাম্বার নেই তার নিকট, যার কারণে রূপা আরও ক্ষেপে আছে, কিছুতেই যাবে না বলে জেদ ধরেছে। এর মাঝেই রূপার মা যেখানে বিভিন্ন ধরনের খাবারের ট্রে নিয়ে হাজির হলেন। খাবারের ট্রে তুর্যের সামনে রেখে হাসি মুখে বলে ওঠে, আজকে এই বাড়িতে থেকে যাও, বিয়ের পর তো এই বাড়িতে আসেওনি, আজকে আর ছাড়ছে না। থ্যাংক ইউ আন্টি, বাট রাতে মা বাবা আসবে, তাই রিনিকে নিতে এলাম, অন্যদিন থাকবো ইনশাল্লাহ। সে কি, বিয়ে আসবে? তাহলে এখানেই আসতে বলো, ওনাদের সঙ্গেও তো দেখা হয় না অনেক দিন হলো। চিন্তা করবেন না, আসবে ইনশাল্লাহ। আজকে তাহলে উঠি আন্টি, আমার ক্লাস বাকি আছে। কিছু একটু খাও বাবা, প্রথমবার এলে আর এইভাবে খালি মুখে যাবে? লাঞ্চ করেছি, তাই পেটে আর জায়গা নেই। ওনার কিছু নেওয়ার থাকলে দিয়ে দিন, আমরা বের হব। আমি কোথাও যাব না। তুর্যের কথার কাট কাট কণ্ঠে জবাব দেয় রূপার। মেয়ের কথায় চোখ পাকায় তার মা। দ্রুত রুমে ছুটে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে দিয়ে দেয়। তোমার বাবা মা আসলে অবশ্যই আমাদের এখানে আসতে বলবে, আর ওর কথায় কিছু মনে করো না বাবা। এক প্রকার বাধ্য হয়ে রূপার তুর্যের সঙ্গে যাচ্ছে। যাকে বলে ধরে বেঁধে পাঠানো হচ্ছে, রূপা যাবেই না। লোকমান হোসেনের ফোন আসায় আর না করার সাহস হয়নি, তাই বাধ্য হয়ে তুর্যের বাইকের পিছনে বসে পড়েছে। তুর্য বাইক স্টার্ট দেওয়ার আগে গম্ভীর স্বরে বলে, ধরে বসুন, পড়ে গেলে আমার দোষ থাকবে না। রূপা জেদ দেখিয়ে কিছুই করলো না, বরং অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তুর্য এক নজর বাইকে মিররে রূপার রাগান্বিত মুখশ্রীর দিকে তাকিয়ে জোরে বাইক স্টার্ট দেয়। ঝড়ের গতিতে হেলে পড়ে তুর্যের পিঠের সঙ্গে রূপা। দ্রুত বেগে ছুটে চলেছে বাইক। কী করবে বুঝতে না পেরে কোনো রকমে তুর্যের শার্টের এক কোণা আঁকড়ে ধরে শক্ত করে, যেটা বাঁকা চোখে তুর্য দেখে বাঁকা হাসলো। আবারও গাম্ভীর্যে ঢেকে গেল তার সারা মুখশ্রী, যেন কিছুই হয়নি।
দিবাভাগ আজ কেমন যেন নিস্তেজ। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা ধূসর মেঘরাশি সূর্যালোকে সম্পূর্ণ গ্রাস না করেও পৃথিবীর উপর এক বিষণ্ণ আবরণ বিস্তার করেছে। বাতাসে হাসপাতালের জীবাণুনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে আছে। করিডোর জুড়ে ছুটে চলা সাদা অ্যাপ্রনধারীদের ব্যস্ত পদচারণা। হাসপাতালের ব্যক্তিগত কেবিনটা নিস্তব্ধতায় রাজত্ব করছে। বিশাল কাঁচ ঘেরা জানালার পাশে দাঁড়িয়ে আছে রদ্রিক। শুভ্র অ্যাপ্রনের উপর পড়ে থাকা ম্লান আলোকছটা তার ব্যক্তিত্বকে আরও শীতল, আরও দুর্বোধ্য করে তুলছে। দৃষ্টিতে সেই চিরচেনা কঠোরতা, যেখানে অনুভূতির চিহ্নমাত্র নেই, আছে শুধু অভ্যাসগত সংযম। কিছু সময় পর বাড়িতে চলে যাবে। আজকে আর কোনো সার্জারি নেই, তাই দ্রুতই চলে যাবে। হঠাৎই কেবিনে কেউ নক করে। রদ্রিক পিছন না ফিরেই ভেতরে আসার অনুমতি দিতেই মেয়েরই পরিচিত একখানা কণ্ঠস্বর ভেসে আসে। রদ্রিক। রদ্রিক পিছন ফিরে তাকাতেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। প্রিয়তি। তার সামনে প্রিয়তি দাঁড়িয়ে আছে। হুট করে আবারও এতদিন পর প্রিয়তিকে আশা করেনি সে। সময়ের ব্যবধানে বদলে গেছে অনেক কিছু, অথচ এই নারীকে দেখা মাত্রই অতীতের বহু সমাধিস্থ স্মৃতি যেন কফিন ভেঙে পুনরায় জীবন্ত হয়ে উঠতে চাইল। কিন্তু রদ্রিকের দৃষ্টি নির্বিকার, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার জীবনের কেউ নয়, কেবলই এক অনাহত উপস্থিত। রদ্রিক। কেন এসছো? শীতল, অনুভূতিহীন এমন এক স্বর যা স্পষ্ট জানিয়ে দিচ্ছে এই মানুষটার উপস্থিতি সে বেশ বিরক্ত। প্রিয়তি কিছুক্ষণ নীরব হয়ে রইল, তারপর অত্যন্ত ধীর কণ্ঠে বলল, আমি রোদেলার সঙ্গে একবার দেখা করতে চাই। কথাটা শুনে রদ্রিকের দৃষ্টি আরো কঠিন হয়ে উঠল। তার চোখে এমন এক নির্মম স্থিরতা ফুটে উঠল, যা দেখে যে কেউ শীতল আতঙ্কে জমে যেতে বাধ্য। তোমার সে অধিকার বহু আগে শেষ হয়ে গেছে। প্রিয়তির চোখ ছলছল করে উঠল। সে এক পা এগিয়ে এলো। প্লিজ রদ্রিক, শুধু একবার, আমি একবার দেখে চলে যাব। রদ্রিক ধীরে তার দিকে এগিয়ে এলো, প্রতিটি পদক্ষেপ যেন জমাট বরফের মতো। যেদিন রোদেলার বয়স মাত্র 2 মাস ছিল, সেদিনও কি একবার ভেবেছিলে তাকে ছেড়ে যাওয়ার আগে? প্রিয়তি থমকে গেল, বলার মতো কিছু খুঁজে পেল না। সত্যি সে সেই সময়টাতে বড্ড নিষ্ঠুর হয়ে উঠেছে। একবারও মনে বাঁধ সাধেনি তার। রদ্রিকের কণ্ঠ এবার আরো নিচু, আরো ভয়ঙ্কর শান্ত হয়ে কণ্ঠে বলে, আমার রোদ রাতের পর রাত মায়ের জন্য কেঁদেছে, আর আমি তাকে বুকে নিয়ে বুঝিয়েছি তার মা আর ফিরবে না, তার সব আমি। এখন হঠাৎ কোন অধিকারে তুমি তাকে দেখতে চাও? প্রিয়তি অশ্রু গড়িয়ে পড়ল না চাইতেও, অথচ রদ্রিকের দৃষ্টিতে বিন্দুমাত্র কোমলতা এলো না, যেন অনুভূতি নামক সমস্ত মানবিক দুর্বলতাকে বহু আগে নিজের জীবন থেকে নির্বাসিত করেছে সে। মানুষ মাত্রই ভুল করে রদ্রিক। ঠিক, মানুষ মাত্রই ভুল, আর সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। কিন্তু তুমি তো ভুলের সঙ্গে অতীত, আর আমি অতীতকে দ্বিতীয়বার জীবনে প্রবেশ করতে দেই না। বাক্যগুলো ছুরি ফলার মতো কেটে গেল চারপাশে নীরবতা। প্রিয়তি অসহায় কণ্ঠে বলল, আমি শুধু আমার মেয়েকে একবার দেখতে চাই। রদ্রিক কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, অত্যন্ত ধীর স্বরে বলল, রোদেলা মা তার 2 মাস বয়সে মারা গেছে, অন্তত আমার পৃথিবীতে। রদ্রিকের প্রতিটা কথা তীরের মতো বিঁধল প্রিয়তির অন্তঃকরণে, গড়িয়ে পড়ল অশ্রুফোঁটা। আমি পার্মানেন্টলি আমেরিকা চলে যাচ্ছি রদ্রিক, আর ফিরবো না। তোমার জীবনেতে লাস্ট বার অন্তত আমাকে ওর সঙ্গে দেখা করতে দাও। রদ্রিকের কোনো পরিবর্তন হলো না, যেন সে কিছুই শোনেনি আর না কিছু অনুভব করেছে। প্রিয়তি শেষবারের মতো হাত জোর করে বলে ওঠে, প্লিজ রদ্রিক, শত খারাপ হলেও জন্ম দিয়েছি ওকে, এতটুকু অধিকার তো দাও লাস্ট বার প্লিজ। দিগন্ত জুড়ে কেমন নিস্তব্ধতা নেমে এসেছে, চারিপাশে কেমন শুনশান হয়ে এসেছে। শীতের দিন হওয়ায় এমনটা হয় আজকাল। রোদেলাকে নিয়ে বাগানের এক পাশে রিনি, তুর্না, ইরা বসে আছে, অন্যদিকে বাড়ির 3 কর্ত্রীরা বসেই গল্প করছে। বিকেলের এই সময়টাতে বাড়ির সব মেয়েরা বাগানে এসে কাটায়। রোদেলা মাটির হাঁড়ি পাতিল নিয়ে কিছু একটা করছে। কিছু সময় পর ছোট্ট একটা পাতি এগিয়ে 3 জনের উদ্দেশ্যে বলে, রান্না হয়ে গেছে মা, তল খেতে দি। রোদেলার কথা শুনে সবাই তাকালো সেই দিকে। ছোট পাতিলের মধ্যে বেশ অনেক ধরনের লতাপাতা রয়েছে। রিনি রোদেলার গালে চুমু দিয়ে বলে, ওরে বাবা, এত তাড়াতাড়ি রান্না, গন্ধে সারা বাগান মোমো করছে তো। রোদেলা খুশি হয়ে গেল। ইরা রোদেলার পাতিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তা কি কি রান্না করেছো রোজ সোনা? রোদেলা প্রাণ ভরা হাসি দিয়ে বলে, অনেক কিন্তু টনি খাবে মিনিমা। খেতেই হবে দেখছি, দাও দেখি। রোদেলা এবার তুর্নার দিকে তাকিয়ে বলে, টনিও আতো মা,
সবাইকে নেতৃত্ব। আসি। চারজন নিজেদের মতো করে অত্যন্ত উল্লাসে মেতে আছে। এরা ইরা এখন পুরোপুরি এই বাড়ির সদস্য হয়ে উঠেছে। তার পরিবারও আগের মতো রেগে নেই, নতুন জীবনে বেশ ভালোই আছে তারা। রোদেলা, অপরিচিত কারো কণ্ঠস্বর পেতেই সকলেই সেই দিকে তাকাতেই অশ্রুসিক্ত চোখে প্রিয়তিকে এগিয়ে আসতে দেখতে পায়। হঠাৎ করে প্রিয়তিকে এইখানে দেখে সকলেই অবাক হয়ে যায়। প্রিয়তি ছুটে এসে রোদেলাকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। ঘটনাটা এত দ্রুতই ঘটলো যে কেউ কিছু বোঝার সময় পেল না। সবার সিদ্ধ তাড়াতাড়ি করে এদিকে এগিয়ে এলেন। প্রিয়তির দিকে তাকিয়ে কঠোর স্বরে বলে ওঠে। তুমি তুমি এখানে কি করছো? প্রিয়তি কারো কথা শুনছে না, নিজের মতো করে রোদেলাকে আদর করছে। রোদেলা কিছুই বুঝতে পারছে না, বিস্মিত নয়নে শুধু চেয়ে আছে। আমার সোনা, আমার মেয়ে, মাম্মাকে মাফ করে দিও। মাম্মা তোমাকে ওভাবে ছেড়ে যাওয়ার জন্য, সব কিছুর জন্য মাম্মা অনেক সরি সোনা। রদ্রিকও সেখানে উপস্থিত হলো, গাম্ভীর্যে ঠাসা তার মুখশ্রী। রদ্রিককে দেখেই জবা শিকদার প্রশ্ন করেন। ও এখানে কেন রদ্রিক? আর তুমি কিছু বলছো না কেন? আমি নিয়ে এসেছি ফার্স্ট অ্যান্ড লাস্ট তার আমার রোদকে স্পর্শ করার সুযোগ। গম্ভীর শান্ত স্বরে বলে ওঠে রদ্রিক। মানে কি বলতে চাইছো? মানেও আমেরিকার চলে যাবে, তাই লাস্টবার দেখা করতে চেয়েছে। জবা শিকদার আর কিছু বলল না। সত্যি ভরা চোখে প্রিয়তি আর রোদেলাকে দেখে নিল। এইদিকে তূর্ণা স্তব্ধ চোখে তাকিয়ে আছে রোদেলা আর প্রিয়তির দিকে। খুব ভালো করে খেয়াল করে দেখতে পেল রোদেলা খানিকটা প্রিয়তির মতোই, ঠোঁট দুটো অবিকল প্রিয়তির মতো দেখতে। না চাইতেও তার ভেতরটা কেমন কেঁপে উঠল, দানা পেকে এলো কিছু অদৃশ্য ব্যথা। প্রিয়তি আদর মাখা অনেক কথা বলছে রোদেলাকে, যেটা তূর্ণাকে আরো কষ্ট দিচ্ছে। এটাই তো তার বরের আগের বউ, কি সুন্দর দেখতে। তূর্ণার সহ্য হচ্ছে না প্রিয়তিকে, মনে হচ্ছে প্রিয়তি তার সব কেড়ে নিচ্ছে। মাম্মাকে মাফ করে দিও সোনা। মাম্মা খুব সরি। যদি পারতাম তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতাম। তূর্ণা আর সহ্য হলো না, এগিয়ে এসে এক ঝটকায় রোদেলাকে নিজের কাছে টেনে নিল। প্রিয়তিকে দূরে সরিয়ে দিয়ে রাগী স্বরে বলল। আমার বাচ্চা কোথাও যাবে না। পচা মেয়ে, ওকে বারবার সরা কেন ডাকছো? ওর মাম্মা মা শোবে আমি, তুমি কেউ না, কেউ না। ওদেরাও ছিটিয়ে রইল তরুণার বুকের সঙ্গে। প্রিয়তি উঠে হালকা হেসে বলে। এভাবে আগলে রেখো ওকে। আমি তো মা হয়েও পারিনি মা হতে, কিন্তু তুমি তো ওর মা, তাই ওকে মায়ের মতোই এভাবে রেখো। আমি আর আসবো না তোমাদের জীবনে। ভালো থেকো তূর্ণা। বলেই শেষবারের মতো রোদেলার ছোট্ট হাতে চুমু খেলো প্রিয়তি। সেটা দেখে সিটিয়ে সরে গেল তূর্ণা। প্রিয়তির বলা কথাগুলো বিষের মতো লাগছে তার নিকট। তূর্ণা আর কিছু না বলে রোদেলাকে নিয়ে ভিতরে চলে গেল। প্রিয়তি সেই দিকে তাকিয়ে রইল। রদ্রিক এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে। এবার আসতে পারো তুমি, আশা করি আমাদের আর দেখা হবে না এই জীবনে। আমায় খুব বেশি ঘৃণা করো তাই না রচিক? আর বিরক্ত করবো না তোমাদের। সুখী হও তোমরা। দোয়া রইল অনেক। রদ্রিক কোনো উত্তর দিল না। প্রিয়তি রিনির সঙ্গে কিছু কথা বলে চলে গেল। রদ্রিক ভিতরে চলে গেল তূর্ণার পিছনে। বিছানার এক সাইডে রোদেলাকে নিজের বুকের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বসে আছে তূর্ণা। তার শরীর কেমন কেঁপে উঠছে বারবার। হয়তো কিছু হারানোর ভয় তাকে এইভাবে নাড়িয়ে তুলছে। রোদেলা চুপটি করে রয়েছে, হয়তো বুঝতে পারছে তূর্ণার অস্থিরতা। তূর্ণা রোদেলাকে জড়িয়ে অতি শান্ত কাতর স্বরে বলে। আমি তোমায় অনেক ভালোবাসি পুতুল। আমায় ছেড়ে কোনোদিনও ওর কাছে যেও না। তোমায় ছাড়া মা একদমই থাকতে পারবে না। তুমি আমার বাচ্চা, শুধু আমার। আমি তো তোমার মা, তোদেলা তো টুন্না মায়ের। তূর্ণা জড়িয়ে রাখলো শক্তভাবে। রদ্রিক আস্তে করে তূর্ণার সামনে এসে দাঁড়ালো। তূর্ণা রদ্রিকের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। রদ্রিক ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে। ভয় পেয়েছ? তূর্ণা কথা না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। রদ্রিক শান্ত স্বরে আশ্বস্ত করে বলে। ভয় পেও না, আমি থাকতে তোমার পুতুলকে তোমার থেকে কেউ কেড়ে নেবে না, ও তোমারই থাকবে। সূর্য এখন মধ্য গগনে জ্বলজ্বল করছে, তবে এই রোদের কোনো তেজ নেই। কেমন যেন নেতিয়ে পড়া সূর্যের রশ্মি। শীতের দুপুর এমন নরম আলো গায়ে পড়তেই মনটা ভালো হয়ে যায়। রোদেলাকে নিজ হাতে গোসল করিয়ে দিচ্ছে তূর্ণা। বাথটবের হালকা কুসুম গরম পানিতে বসে খেলায় ব্যস্ত। পানিতে ভাসমান অনেক রকমের খেলনা। তূর্ণা নরম হাতে অতি যত্ন সহকারে রোদেলার চুলগুলো শ্যাম্পু করে দিচ্ছে। তূর্ণা গুনগুন করে গান গাইছে, সেটার তালে রোদেলাও আনন্দ নিয়ে নিজ জগতে বিভোর। হুট করে রোদেলা তূর্ণার গায়ে পানি ছুঁড়ে দিয়ে হেসে উঠল। হুট করে এমন হওয়ায় তূর্ণা কিছুটা হকচকিয়ে যায়। তারপর রোদেলার হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে তাকাতেই সেটা গায়েব হয়ে গেল। রোদেলার সামনের দাঁতগুলো খরগোশের মতো, যার কারণে হাসলে অপরূপ লাগে বাচ্চাটাকে। রোদেলার ছোট্ট হাত দ্বারা একে
পর এক পানি ছিটিয়ে যাচ্ছে তূর্ণার। ইস পুতুল, আমাকে ভেজিয়ে দিলে তো। এটা ঠিক না কিন্তু। আমার আবারও জামা পাল্টাতে হবে। আর তো এত রঙে গোসল করলে অনেক মজা হবে। দিকে বলেই আরো দিতে থাকে। সেটা দেখে তূর্ণাও পানি ছুটতে থাকে রোদেলার দিকে। দুজনেই পানি ছোড়াছুড়িতে ব্যস্ত। তাদের হাসির কলকল ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে জায়গাটা। অনেকটা সময় নিয়ে তূর্ণা আর রোদেলা গোসল ছেড়ে বের হয়ে এলো। তূর্ণা রোদেলাকে বড় টাওয়ালে মুড়িয়ে এনে বিছানার উপর দাঁড় করিয়ে রাখলো। রোদেলা টাওয়ালে মুড়ানো থাকায় শুধু তার মাথাটা দেখা যাচ্ছে। তূর্ণা ড্রেসিং টেবিল থেকে বাচ্চাদের লোশন, বেবি অয়েল নিয়ে এনে সুন্দর করে সারা শরীরে দিয়ে দিতে থাকে। রোদেলা তূর্ণার সঙ্গে দুষ্টুমি করছে, একবার চুমু দিচ্ছে তো একবার জড়িয়ে ধরছে। লোশন হাতে নিয়ে তূর্ণাকেও মাখিয়ে দিচ্ছে। আর তো তোমায় সুন্দর করে ছাটিয়ে দি মা, পাপা দেখলে আদর করে দিবে। রোদেলার কথা শুনে তূর্ণা কিছুটা লজ্জা পায়। আজকাল রোদেলা এমন এমন কথা বলে যেটা শুনলে না চাইতেও লজ্জায় পড়ে যায় তূর্ণা। তূর্ণা রোদেলার ভেজা চুলগুলো আর একবার মুছে দিতে দিতে বলে, লাগবে না আমার আদর। তুমি নাও তোমার পাপার আদর। তোমার পাপা আবার আদর করতে জানে নাকি? জানে তো খালি পড়া দিতে। তূর্ণার কথা শুনে রোদেলা হেসে দেয়। তার হাসি দেখে তূর্ণা মিছে অভিমান করলো। সেটা দেখে রোদেলা তার ছোট্ট হাত দ্বারা তূর্ণার দুই হাতে হাত রেখে মাথা কাত করে বলে, জানো তো আমায় কত আদর করে দেয়, সুন্দর করে ছাড়লে পাপাকে বলে দিব মাকে এতগুলো আদর করে দিবে, দেখবে পাপা এত এত আদর দিতে তোমায়। তূর্ণা আরো লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। কপাল দুটো গরম হয়ে উঠছে লজ্জায়। সেটা দেখে রোদেলা তূর্ণার দুই গালে চুমু এঁকে দিয়ে বলে, লতাবতী মা কালে লতা পায়। বলেই খিলখিল করে হেসে দেয়। সেটা দেখে তূর্ণা আর কিছু বলতে পারল না। তাড়াতাড়ি করে রোদেলাকে সুন্দর করে তৈরি করে দিল। হোটেলে গিয়ে পুচকু যখন ঘুমিয়ে যাবে তখন এটা পরবে ভাইয়ের সামনে। রিনির কথা শুনে তূর্ণা রিনির হাতে থাকা বডিকন ড্রেসটার দিকে তাকাতেই কেমন লজ্জা লাগলো। এইসব আবার কেউ পরে নাকি? তূর্ণা লজ্জায় মাথা নিচু করে। না না, এটা পরলে বর কি বলবে? সি, কি জামা, এত টাইট কেন এটা? রিনি তূর্ণার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, ছি, দেখেই তো ভাইয়ের সামনে পড়বে। এত লজ্জা পেলে এই জন্মে আর দ্বিতীয়বার পিপি শুনতে পাবো না। রিনির কথার মানে তূর্ণা কিছুই বুঝলো না। তাই অবুঝের মতো প্রশ্ন করে বসে। পিপি হতে কি এইসব জামা পরতে হয়? তূর্ণার কথা শুনে রিনি আর ইরা দুজনেই হেসে ফেলে। ইরা রিনির দিকে চোখ পাকিয়ে বলে, রিনি বেচারিকে এইসব কেন বলছো? মেয়েটা লজ্জা পাচ্ছে। আর রৌদ্রিক ভাইয়া তোমার বড় ভাই, একটু তো খেয়াল রাখো সেটা। ধুর, রাখ তো বড় ভাই। বড় ভাই হয়ে যদি ভোদাইয়ের মতো ঘরে এত সুন্দরী বউ রেখে দিয়েছে, আমাকে তো আরো বাচ্চাদের পিপি হতে হবে, তাই না? হিরাপু, বেবি কি এই জামা পরলে হয়? ইরা কিছু বলতে যাবে তার আগে রিনি তূর্ণার হাতে জামাটা দিয়ে নিজেই বলে ওঠে, হ্যাঁ হয়। তুমি খালি জামা পরে ভাইয়ার আশেপাশে ঘুরঘুর করবে, বলবে তোমার বেবি চাই, দেখবে ভাইয়া বেবি এনে দিবে, না করলে জেদ ধরবে, পারলে কান্না করে দিবে। রিনি এবার চুপ যাও, আমারই তো লজ্জা লাগছে। অথচ বোন হয়ে তুমি কি নির্দ্বিধায় বলছো এসব? বজ্জাত মেয়ে, লজ্জা করো, ভাবি লাগি তো। রিনির কথা শুনে ইরা নিজেও লজ্জায় পড়ে গেছে। অথচ এই মেয়ে বলেই যাচ্ছে। ইরাকে লজ্জা পেতে দেখে রিনি দুষ্টু হেসে ইরাকে বলে, খালি তূর্ণা ভাবি না, তোমাকে বলছি আমার বাড়িতে আরো দুটো বাচ্চা চাই। তূর্ণা ভাবিটা না হয় বুঝলাম, কিন্তু তোমারটা বেবি নিচ্ছ না কেন? রিনি প্লিজ, আর না, তোমার ভাইয়ের মতো নির্লজ্জ হয়েছে একদম। যেমন ভাই তেমন তার বোন। ফুপি হতে হলে এতটুকু নির্লজ্জ হওয়াই যায়, বুঝলে? তোমাদের তো কোনো হেলদোলই দেখছি না, তাই ননদ হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? বলেই চোখ টিপ দেয় দুই জনের উদ্দেশ্যে। তূর্ণা কিছু বলছে না, তার লজ্জা লাগছে। বিকেল গড়িয়ে রাত নামলেই তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেবে। এই প্রথম বাড়ির বাহিরে এত দূর যাওয়া হবে তূর্ণার, তাই আলাদা করে এক আনন্দ তার মধ্যে বিদ্যমান। আরো আগেই নিয়ে যেত বাড়িতে বিয়ে, তূর্ণার চিকিৎসা, অনেক কিছুর জন্য আর যাওয়া হয়নি। এবার একদম ফ্রি হয়ে রদ্রিক তাকে নিয়ে যাবে সমুদ্র পাড়ে। রদ্রিক তাকে কথা দিয়েছে একে একে বাংলাদেশের সকল ভ্রমণকারী জায়গায় নিয়ে যাবে। দেশের গণ্ডি ঘোরা শেষে বাহিরে নেবে। আগে নিজের দেশে থাকা জায়গা ঘুরবে। বাংলাদেশে ঘোরার জায়গা অভাব নেই।
অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের বাংলাদেশ। তাই নিজ দেশের সৌন্দর্য উপভোগ করা উচিত, তারপর বাহিরের। রাত্রি এখন ধীরে ধীরে নিচের গাঢ়তম আবরণ মেলে দিয়েছে পৃথিবীর বুকে। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা মেঘরাজি ফাঁক গলে চাঁদের অস্পষ্ট আভা সমুদ্রের গায়ে পড়ে সৃষ্টি করছিল রূপলি বিষণ্ণতা। দূরবর্তী জনপদ আলোগুলোকে মনে হচ্ছে নিভু নিভু জোনাকির মিছিল। গভীর নীলাভ অন্ধকার ভেদ করে ছুটে চলেছে কালো রঙের গাড়িটা। স্টিয়ারিং স্থির দৃষ্টিতে বসে রয়েছে রদ্রিক। তার ব্যক্তিত্বের মতোই শান্ত স্থির। বাহ্যিক প্রশান্তির অন্তরালে যে মানুষটি কত সহস্র অস্থিরতা গোপন করে রেখেছে তা তার চোখের গাঢ় ছায়া ব্যতীত আর কিছু প্রকাশ করতে পারে না। ডান হাতে স্টিয়ারিং আঁকড়ে রেখেও বাম হাতটি অদৃশ্য অভ্যাসে বারংবার এগিয়ে যাচ্ছে পাশের সিটের দিকে। ওড়নার প্রান্ত জানালার ফাঁকে আটকে যাচ্ছে কিনা কিংবা তার কাঁধে চড়ানো শাল সরে যাচ্ছে কিনা তা নিশ্চিত করতে তূর্ণা আধখোলা জানালার পাশে মুখ বাড়িয়ে রেখেছে। সমুদ্রের পূর্বাভাসময় লবণাক্ত বাতাস এসে তার এলোমেলো কেশরাশি উড়িয়ে দিয়ে যাচ্ছে রাতের গহ্বরে। চাঁদের অস্পষ্ট আলোয় তার মুখখানি যেন কোনো মানসপটে আঁকা শিল্পকর্ম। দৃষ্টিতে খেলছে শিশুসুলভ এক উচ্ছ্বাস। বর, মৃদু স্বরে ডেকে উঠল সে। সমুদ্র কি সত্যিই অনেক বড়? আমি নামলে কি ডুবে যাব? রদ্রিক কিছুক্ষণ নীরব রইল, অতঃপর নিচু স্বরে বলল, অনেক বড়, সাঁতার জানলে বেশি সময় সার্ভাইভ করা সম্ভব নয়। তাহলে কি আমি নামতে পারবো না? যদি ডুবে যাই তখন কি হবে? রদ্রিকের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। কি হবে? ভেসে চলে যাবে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে দূরে কোথাও। আপনি আমায় বাঁচাবেন না? তোমাকে বাঁচাবো কি না জানি না, তবে আমার আমার বউকে অবশ্যই বাঁচাবো। রদ্রিকের কথা শুনে তূর্ণা নাক ফোলালো। আপনার বউ তো আমি। আমাকে বাঁচাবেন মানে তো বউকে বাঁচাবেন। তাহলে মিথ্যা কেন বলছেন? মিথ্যে কথা বললাম? আচ্ছা, সমুদ্রে খুব বড় বড় মাছ আছে তাই না? শার্ক কি খেয়ে ফেলেছে মানুষকে? আছে। শিয়ালের সামনে মুরগি এগিয়ে দিলে সে যেমন খায়, শার্ক এত দয়ালু না যে খাবার পেয়ে ছেড়ে দেবে। হঠাৎই তূর্ণার কোলে ঘুমিয়ে থাকা রোদেলা নড়ে উঠল। সেটা দেখে তূর্ণা তড়িঘড়ি করে হাত বুলিয়ে দিতে থাকলো। কিছু সময় পর রোদেলা আবারও শান্ত হয়ে গভীর নিদ্রায় চলে যায়। রদ্রিক সবটা নীরবে দেখল। রোদেলা আর তূর্ণার মাঝে কোনোদিনও কোনো কথা বলে না সে। তূর্ণার নিজ থেকে রোদেলার জন্য যা করে সেটা মন থেকে করে। তূর্ণা এখনো যতটুকু সুস্থ হয়েছে এর থেকে বেশি হওয়া সম্ভব নয়। এমনিই তূর্ণা আর 5টা মানসিক রোগীর থেকে আলাদাই বলা চলে। ছোট থেকে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে বেড়ে ওঠার কারণে তার মধ্যে থাকা চঞ্চলতা নিভে গেছে। কারণে অকারণে বায়না ধরে না, যার কারণে রদ্রিকের এতটা সমস্যা হয় না তূর্ণাকে নিয়ে। এখন তো আরও কমে এসেছে এইসব। তারপর রদ্রিক নিজেই চায় না তূর্ণা সম্পূর্ণ ভালো হয়ে যাক, আর 5টা মানুষের মতো বুঝদারের মতো ব্যবহার করুক। তূর্ণার বাচ্চাগুলোকে সে আপন করে নিয়েছে। তাই তার কাছে তূর্ণার যে রূপে তার ঘরে এসেছিল, তূর্ণার সেই রূপটাই তার মন আঁকড়ে ধরেছে। সে চায় তূর্ণা যেমন আছে তেমনই থাক তার নিকট। তার কাছে আবদার করবে, সেটা পূর্ণ করবে। মেয়েটার চাওয়া খুবই সীমিত, অল্পতেই খুশি হয়ে যায়। তূর্ণার হাতের আঙুলগুলো রোদেলার চুলের মাঝে ঝিলবিলি কেটে দিচ্ছে। এতে করে রোদেলা আরও আরাম পেয়ে তূর্ণার বুকের সঙ্গে লেপ্টে গিয়েছে। রদ্রিক তাকিয়ে নিঃশব্দে দেখল সেই দৃশ্য। আর তার গম্ভীর দৃষ্টির অন্তরালে অদ্ভুত কোমলতা জমাট বাঁধল। কিছু মুহূর্ত এমন হয় যেগুলোকে ভাষায় ব্যাখ্যা করা যায় না, কেবল অনুভব করা যায়। রদ্রিক অনুভব করল তার দীর্ঘদিনের নিঃসঙ্গ শীতল অস্তিত্বের মাঝে এই দুই নারী কেমন করে উষ্ণতার ক্ষুদ্র প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তূর্ণা আবার জানালার বাইরে মুখ বাঁকিয়ে দিল। দূরে কোথাও সমুদ্রের অন্ধকারে গর্জন শোনা যাচ্ছে। তার চোখ জোড়া জলজল করে উঠল শিশুসুলভ আবেগে। দিবাভাগ আজ সমুদ্রের বুকে এক অপার্থিব বিষণ্ণ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। দিগন্ত বিস্তৃত জলরাশি বারংবার আছড়ে পড়ছে বালুকা বেলায়, সৃষ্টি করেছে এক অন্তরহীন গর্জনের মূর্ছনা। লবণাক্ত বাতাসের শীতল স্পর্শে চারপাশে এক অদ্ভুত মুক্তির আবেশ ছড়িয়ে পড়েছে। তূর্ণা স্থির হয়ে দাঁড়িয়ে আছে সমুদ্রের সম্মুখভাগে। তার বিস্ফারিত চোখদ্বয় এমন এক শিশুসুলভ বিস্ময়, যেন সে কোনো বাস্তব দৃশ্য নয়, বরং বহুদিনের কল্পনায় লালিত কোনো রূপকথাকে প্রত্যক্ষ করছে। বাতাসে এলোমেলো হয়ে উঠছে তার খোলা চুল, গায়ে জড়ানো কালো রঙের লং ফ্রক, গলায় পেঁচানো ওড়নাটা বারংবার উড়ে গিয়ে জড়িয়ে ধরছে তাকে। এত এত বড় পানি! মুগ্ধ বিস্ময়ে উচ্চারিত বাক্যটুকু শুনে পাশে দাঁড়ানো ছোট্ট রোদেলা খিলখিল করে হেসে উঠল। সারা রাত জার্নি করে আসায় সারা সকাল জুড়ে 3জনই রেস্ট নিয়েছে। দুপুরের পর বের হয়ে হেঁটে হেঁটে 3জন সবটা ঘুরে দেখেছে। রদ্রিকের অনেকবার
আসা হয়েছে এখানে, তাই সব কিছুই চেনা তার। এটা পানি না, সমুদ্র। আর অস্পষ্ট উচ্চারণে সমুদ্র শব্দটাও যেন আরও মায়াবী হয়ে উঠেছে। রোদেলার গায়েও কালো রঙের ফ্রক চড়ানো, চুলগুলো সুন্দর করে বেঁধে দেওয়া। তূর্ণা ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল রোদেলার সামনে। তারপর অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে ফিসফিস করে বলল, সমুদ কি রাগ করে? জানি না মা। মুহূর্তেই হেসে উঠল তূর্ণা। সেই হাসি ছিল সম্পূর্ণ নির্মল। হঠাৎই এক দুষ্টু ঢেউ এসে ভিজিয়ে দিল তাদের পা। আহ, চমকে উঠে রোদেলাকে বুকে জড়িয়ে ধরল তূর্ণা, আর রোদেলা অট্টহাসিতে ফেটে পড়ল। আর একটা আসবে, আর একটা। না না, এটা আমাদের টেনে নিয়ে যাবে। মা, আমি আছি তো। শিশুসুলভ আত্মবিশ্বাসে বলা কথাটুকু শুনে তূর্ণা আবারও হেসে উঠল। তারপর রোদেলার হাত শক্ত করে ধরে ধীরে ধীরে জলের আরো কাছে এগিয়ে গেল। ঢেউ এসে বারবার আছড়ে পড়ছে তাদের পায়ে, আর প্রতিবারই তূর্ণার মুখে ফুটে উঠছে নতুন বিস্ময়। যেন পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৌন্দর্য তার কাছে এক অলৌকিক আবিষ্কার। এই প্রথম নীল রঙের পানি দেখেছে সে। পানি অনেক স্বচ্ছ হওয়ায় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পানি এসে দুইজনের পা ভিজিয়ে দিচ্ছে। তূর্ণা আর রোদেলা এক মনেই খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। কিছুটা দূরে দাঁড়িয়ে নীরবে দেখছে রদ্রিক। তার দু হাত প্যান্টের পকেটে গুঁজে রাখা। সমুদ্রের বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে চুল, অথচ তার দৃষ্টি নিবদ্ধ শুধুমাত্র সেই দুই মানুষের উপর। একজন রক্তের সম্পর্ক, আর একজন অদ্ভুত ভাগ্যের টানে জড়িয়ে পড়া। তূর্ণাকে এভাবে হাসতে সে খুব কমই দেখেছে। রোদেলা হঠাৎ দূর থেকে চিৎকার করে উঠল, পাপা, তুমিও আসো। রদ্রিক মৃদু হাসল। সেই হাসি এতটাই ক্ষীণ যে অনভ্যস্ত চোখে ধরা পড়ার কথা নয়। তূর্ণা এবার শিশুর মতো হাত নেড়ে বলল, আসুন না, দেখুন সমুদ্র রাগ করেনি। রদ্রিক ধীরে তাদের দিকে এগিয়ে এলো। রদ্রিক আসতেই রোদেলা তার ছোট্ট হাতটা দিয়ে রদ্রিকের বিশাল হাতটা টেনে ধরল। অন্য হাত দিয়ে তূর্ণার হাত ধরে রয়েছে। রোদেলার ছোট পা দিয়ে পানির মধ্যে লাফিয়ে উঠছে। পাপা, অনেক মজা। রদ্রিক হালকা হাসলো মেয়ের কথায়। রোদেলা এবার হাত ছেড়ে দিয়ে ছোট হাতে পানি নিয়ে ছিটিয়ে দিতে থাকে তূর্ণা আর রদ্রিকের দিকে। ওরে দুষ্টু, দাঁড়াও, তোমাকেও মজা দেখাই। বলেই তূর্ণা হালকা পানি ছিটিয়ে দিচ্ছে। এর মাঝেই আবারও সমুদ্রের বিশাল ঢেউ এলো। রদ্রিক দক্ষ হাতে রোদেলাকে তুলে নিল, যার অন্য হাত ধরা একইভাবে তূর্ণার কোমর আঁকড়ে ধরে উঁচু করে নিল। রোদেলা খিলখিল করে হেসে উঠল। বড় ঢেউয়ের স্রোতটা রদ্রিকের হাঁটুর নিচ অব্দি ভিজিয়ে দিল। পানি এখন অনেকটা ঠান্ডা, তাই ভিজতে দিল না সে। কিছু সময় পর পানি আবারও নেমে যেতেই রদ্রিক নামিয়ে দেয় দুজনকে। অনেকটা সময় তিনজন সেখানে সময় কাটিয়ে রদ্রিক আর তূর্ণার মাঝে রোদেলা দুই পাশে দুইজনের হাত আঁকড়ে সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে সামনের দিকে পা বাড়াচ্ছে। তিনজনই নানা কথায় মগ্ন। আর সেই সময়ের অস্তগামী সূর্যের ম্লান আভা এসে পড়ল তিনটি মানুষের ওপর, যেন সময় নিজেই থমকে দাঁড়িয়ে নীরব আশীর্বাদ জানাচ্ছে তাদের। দূর থেকে কিছু মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। কি অপরূপ লাগছে তিনজনকে। রোদেলা দুজনেরই হাত ধরে হাঁটছে, আর তোতা পাখির মতো কথা বলে মজিয়ে রাখে। স্বচ্ছ নীল জলে তিনটি উন্মুক্ত পা হেঁটে চলেছে। গোধূলি বেলা কেটে গিয়ে রাত্রি নেমে এসেছে ধরণীতে। চারিদিকে শীতল হাওয়া বয়ে চলেছে। রাতের সমুদ্র একদম শান্ত হয়ে গেছে। পানি নেমে গিয়ে অনেক দূরে চলে গেছে। দূর থেকে ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। রাতের বেলা সি বিচের সৌন্দর্য আর এক রকম। চারিদিকে ঝলমলে আলো দিয়ে সাজানো। বিভিন্ন ফাস্টফুডের দোকানে রমরমা হয়ে আছে। সমুদ্রের ঠিক কাছেই খোলা রেস্টুরেন্টের এক সাইডে বসে আছে তূর্ণা আর রোদেলা। সামনে বিভিন্ন রকমের সি ফুড আইটেম। রদ্রিক সব ধরনের সি ফুড আইটেম রেখেছে। তূর্ণা আর রোদেলা এটা ওটা খাচ্ছে। সব কিছু খেলেও তূর্ণা ভুলেও অক্টোপাস ছুঁয়ে দেখছে না। দেখতেই কেমন সাপ সাপ লাগছে। রদ্রিক অক্টোপাস কেটে তূর্ণার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা ট্রাই করো, এটা অনেক মজা। রদ্রিকের কথা শুনে তূর্ণা নাক মুখ কুঁচকিয়ে ফেলে। নাক মুখ ছিটিয়ে বলে, ইস, সে, এটা কি সাপের মতো? এটা খাবো না আমি। খেয়ে দেখো, মজা। আমার তো বেশ মজা লাগে। রদ্রিকের কথা শুনে তূর্ণার চোখ বড় বড় হয়ে গেল। কি? এই সাপটা খেয়েছেন আপনি? আবার বলছেন মজা? এটা সাপ না, এটা অক্টোপাস। সে রোদেলাও খাচ্ছে। তূর্ণা সত্যিই দেখলো রোদেলা খুব মজা করে অক্টোপাস খাচ্ছে। সেটা দেখে তূর্ণার মাথা ঘুরে গেল। সে তাড়াতাড়ি করে রোদেলার কাছ থেকে প্লেটটা কেড়ে নিয়ে বলে, ইস, পুতুল, এইসব খেও না, পচা এগুলো। রোদেলা ঘোর বিরোধিতা করে বলে, না না, আনতে মজা, ইয়াম্মি ইয়াম্মি।
বাপ মেয়ে দুটোই দেখছি সেম মার্কা জিনিস খাচ্ছে। তুমি ট্রাই করো, দেখবে মজা মজা করবে। তূর্ণা মুখ বাঁকালো, সে কিছুতেই খাবে না। রদ্রিক আর জোর করলো না। খাবার শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘোরাঘুরি করে হোটেলে ফিরে যায় তিনজন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাত্রিও গভীর হতে শুরু করেছে। নিস্তব্ধতায় ঘিরে ধরেছে চারিদিক। বাহির থেকে শুধু উদাল ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। তাদের রুম থেকে সরাসরি সমুদ্র দেখা যাচ্ছে। বাহিরে চলা দমকা হাওয়ায় রুমের পর্দাগুলো এলোমেলোভাবে উড়িয়ে দিচ্ছে। সারা দিনের ঘোরাঘুরিতে ক্লান্ত হয়ে রোদেলা আর তূর্ণা গভীর নিদ্রায় মগ্ন। রদ্রিক সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। হঠাৎই তূর্ণার ঘুম ছুটে যায়। ঘুম জড়ানো নেত্রদ্বয় খোলার আপ্রাণ চেষ্টা চালালো কিছুক্ষণ। বেশ কিছু সময় যাওয়ার পর তূর্ণা আস্তে করে উঠে বসলো। রদ্রিকের দিকে কিছু সময় তাকিয়ে রইল। রদ্রিক কাজের ফাঁকে তূর্ণার দিকে তাকাতেই তূর্ণাকে নিজের দিকে তাকাতে দেখে জিজ্ঞেস করে, উঠলে কেন? খেতে পেয়েছে? খাবে কিছু? তূর্ণা মাথা নাড়িয়ে না জানায়। তাহলে উঠলে কেন? ভালো লাগছে না? এমনি ঘুম ছুটে গেছে। রদ্রিক আর কিছু বলল না। তূর্ণা উঠে আস্তে করে ব্যাগ থেকে রিনির দেওয়া জামাটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। দরজা বন্ধ করে বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস টেনে নিল সে। ভীষণ লজ্জা লাগছে তার। সে কিভাবে এটা পরবে? বেশ কিছু সময় নিয়ে তূর্ণা ভয়ে ভয়ে বের হয়ে এলো। গায়ে জোড়ানো তার লাল রঙের বেবিকর্ন ড্রেস, পিছনটা সম্পূর্ণ ব্যাকলেস, যার কারণে আরও লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ছে তূর্ণা। কোমর সমান কেশ রাশিগুলো ছেড়ে দিয়েছে, যার কারণে সম্পূর্ণ না ঢাকা গেলেও অনেকটা ঢেকেছে পিছনটা। তূর্ণার সারা শরীরে কম্পন বয়ে যাচ্ছে। মনে হচ্ছে তার পা দুটো হাঁটার মতো শক্তি নেই। রদ্রিকের দৃষ্টি এখনো ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ। রিনি শিখিয়ে দেওয়া বুলি মেনে অতি লজ্জা নিয়ে এগিয়ে গেল রদ্রিকের দিকে। নিজের সামনে কারো উপস্থিতি টের পেতেই রদ্রিক চোখ তুলে তাকাতেই অবাক হয়ে যায়। লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে তূর্ণা। এমনি তূর্ণা দাঁড়িয়ে থাকলে সে অবাক হতো না, যতটা না নতুন বেশে তূর্ণাকে দেখে হয়েছে। ফর্সা শরীরে লাল রংটা বেশ ফুটে উঠেছে। শরীরের সঙ্গে জামাটা একদম মিশে গেছে। এটা কে দিয়েছে তোমায়? রদ্রিকের গম্ভীর মাখা কণ্ঠস্বরের প্রশ্ন শুনে জমে গেল তূর্ণা। বুকটা কেমন ধুকপুক করছে তার। মনে হচ্ছে এই বুঝি তার হৃৎপিণ্ডটা হাতে চলে আসবে। তূর্ণা লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না। তূর্ণার অবস্থা দেখে রদ্রিক চাপা হাসলো। কণ্ঠে গম্ভীর্য বজায় রেখে বলল, কোথায় পেলে এটা? রিনি দিদি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, পড়েছো বেশ, কিন্তু এখন কেন? আমি আমার আদর চাই। অনেক কষ্টে কথাগুলো শেষ করলো তূর্ণা। খিঁচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। রদ্রিকের তূর্ণা লজ্জায় আড়ষ্ট হয়ে থাকা মুখশ্রীর দিকে তাকিয়ে রয়েছে। রদ্রিক হাসলো হালকা। তাই আদর চাও? কিন্তু আদর দিয়ে তুমি কি করবে? তূর্ণা হালকা চোখ খুলে রদ্রিককে দেখে নিল। এখনো তার দিকে তাকিয়ে আছে। তূর্ণার ইচ্ছে করছে লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে। তূর্ণা কাঁপা কাঁপা গলায় বলে, আমি তো আপনার বউ, তাই আমাকে আদর করবেন। সব বড়ই তো তার বউকে আদর করে, কিন্তু আপনি আমাকে আদর করেন না কেন? তূর্ণার কথা শুনে রদ্রিক উঠে এগিয়ে এলো তূর্ণার নিকট। তূর্ণা পিছিয়ে যেতে চাইল, তবে তার আগেই রদ্রিক শক্ত হাতে তূর্ণার কোমর আঁকড়ে ধরে নিজের কাছে নিয়ে এলো। তূর্ণা ঠিক রদ্রিকের বুক বরাবর। রদ্রিকের বক্ষপট পেতেই সেখানে নুয়ে পড়ল তূর্ণা। সেটা দেখে রদ্রিক শান্ত স্বরে বলল, আদর চাও, অথচ লজ্জায় ঠিক মতো তাকাতেও পারছো না। আমি কি করব? আমার অনেক লজ্জা লাগছে। আমার চোখে চোখ রাখো, তাহলে আর লজ্জা লাগবে না। তূর্ণা মাথা নাড়িয়ে না জানালো সে তাকাবে না। তার ভীষণ লজ্জা লাগছে। সেটা দেখে রদ্রিক হেসে ফেললো আবারও। তূর্ণা, তাকাও আমার দিকে। কয়েকবার বলার পর তূর্ণা ধীরে চোখ মেলে মাথা তুলে তাকাতেই রদ্রিকের শান্ত মুখশ্রীটা নজরে এলো। তার দিকেই তাকিয়ে আছে। আমার জন্য সেজেছো এইভাবে? হুম। আমি আদর করে নে তোমায়। না, করেন না। আপনি আমার কাছ থেকে সবসময় পালাই পালাই করেন কেন? আমায় আদর করেন না। আমার একটা বেবি চাই। আমার একটা চুমু দিন তো বর, তাহলে তো বেবি এসে পড়বে। তূর্ণার এমন কথায় হালকা শব্দ করে হেসে ফেল রদ্রিক। তোমার আদর ঘর বয়স হয়েছে? আর একটু বড় হলে আদর করে দিতাম। তাই আগে বড় হয়ে নাও মেয়ে, পিচ্ছিদের আমি আদর করি না। রদ্রিকের কথায় রাগ হলো তূর্ণার। নাকের পাটা ফুলিয়ে বলে, না, আমি আর পিচ্ছি নেই। রিরি বলেছে আমি 18 বছরের হয়ে গেছি, আর 18 বছরের সবাই বড় হয়ে যায়। তাহলে আমায় আদর করে দিচ্ছেন না কেন? বড় হয়ে গেছে বুঝি?
হয়েছি তো, দেখুন কত বড় হয়েছে আমি। আদর করলে কান্না করবে না তো? ও মা, কান্না কেন করব? চুমু দিলে কেউ কান্না করে নাকি বোকা? রদ্রিক সত্যি শব্দ করে হাসে। তূর্ণার মুখের উপর আসা ছোট ছোট চুলগুলো যত্ন সহকারে কানে গুঁজে দিল রদ্রিক। অধর চূড়ায় লাল টকটকে লিপস্টিকের উপস্থিত। রদ্রিক শুকনো একটা ঢোক গিলে নিল। তূর্ণাকে অবাক করে দিয়ে তূর্ণার ললাটে পর পর বেশ কয়েকটা চুম্বন এঁকে দিল রদ্রিক। তারপর একে একে দুই কপলেও চুমু দিল। তূর্ণা সম্পূর্ণ জমে গেছে। নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। না চাইতেও হৃৎপিণ্ডের ওঠানামা বেড়ে চলেছে। তূর্ণার নাকে আস্তে করে চুমু দিয়ে দিল। সর্বশেষে তূর্ণার কম্পিত অধরজোড়ায় পরপর 3টা চুমু দিয়ে তূর্ণার থমকে যাওয়া লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে হেসে বলে, আরও লাগবে? তূর্ণা কি বলবে খুঁজে পেল না। লজ্জায় কেমন কেঁপে উঠল সে। তূর্ণা তার সম্পূর্ণ মুখ গুঁজে দিল রদ্রিকের প্রস্তর বুকে। বেশ কিছু সময় সেভাবেই কেটে গেল। তূর্ণার বুকের মাঝেই মুখ গুঁজে রেখে দিল। আমার বেবি আসবে কবে পর? যেদিন তুমি বড় হবে। তূর্ণা রদ্রিকের বুক থেকে মাথা তুলল। ভ্রু কুঁচকিয়ে বলে, আপনি না আমায় চুমু দিলেন, এখন তোমার বেবি হবে, তাহলে এটা বলছেন কেন? বেবি হওয়ার আদর তো এটা না। তাহলে সেই আদর করে দিন, আমি সেই আদর চাই। শোনো মেয়ে, আমাকে সহ্য করার মতো বড় তুমি হওনি, তাই দূরত্বই ঠিক আছে। না মানল না, মানতে নাড়াচ্ছে। রদ্রিক না না, আমার ওই আদরে চাই, আমি সব সহ্য করে নেব। ধীর দৃষ্টিতে তাকিয়ে রইল তূর্ণার মুখপানে। কিছু বলল না। হুট করে তূর্ণাকে করে তুলে নিল। তূর্ণা হঠাৎ এমন কিছু হবে বুঝতে পারল না, তাই শক্ত করে রদ্রিকের গলা আঁকড়ে ধরল। রদ্রিক তূর্ণাকে এক সাইডে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। প্রথমবারের মতো শক্ত করে তূর্ণাকে বুকের সঙ্গে মিশিয়ে নিল। অন্য হাত দিয়ে মেয়েকেও কাছে টেনে নিল। তূর্ণার কপালে আবারও ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, সময় আসলে সব আদরে তোমায় দেব।